ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্যটা হচ্ছে সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করা। বিএনপি আমার বিরুদ্ধে বট লেলিয়ে দিয়েছে, সেটাতে আমার লাভও হবে না, ক্ষতিও হবে না। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কয়টা জেলার সভাপতি দেখেছেন নারী? গিভ দ্য ডগ আ ব্যাড নেম অ্যান্ড দেন কিল ইট। তো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আমি ক্ষমতা কাজে লাগিয়ে তাকে উঠিয়ে নিয়ে আসতে পারি না। তখনও বাংলাদেশের জন্মই হয় না, আপনি তাদেরকে তো বাংলাদেশ বিরোধী বলতে পারেন না। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। প্রথমেই মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ায় আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। শৈশব কৈশোর, এরপর বুয়েট, তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, এখন সব পেরিয়ে জাতীয় সংসদের সদস্য। এই যে সাফল্যের মোড়, এখানে আপনাকে কোন বিষয়গুলো পীড়া দিয়েছে বলে মনে হয়? আমি যখন, আমাদের তো বুয়েটের বাস ছিল, আমি যখন বাস থেকে নামতাম বা বাসে উঠতাম, আমরা দেখতাম যে আশেপাশের মানুষ যারা দেখছে তারা বাসের দিকে কিভাবে তাকায় যে আচ্ছা বুয়েটে পড়ে। তো এই নজরগুলা যতদিন দেখতাম, যতবার দেখতাম, আমার ততবারই মনে হয়েছে যে এটা আমার উপরে একটা বোঝা, একটা দায়িত্বের বোঝা। যে আমি দেখেন অলমোস্ট ফ্রি পড়াশোনা করেছি, বাংলাদেশের মানুষের টাকায় ফ্রি পড়াশোনা করেছি। এই ঋণটা তো আমাকে শোধ করতে হবে, আমাকে ফিরিয়ে দিতে হবে। এই জায়গাটা আমাকে সব সময় খুব যন্ত্রণা দেয় এখনও, যে আমি কি আসলে এই ঋণটা শোধ করতে পেরেছি কিনা। আজকেও আমার মেয়ে আমাকে সকালবেলা জিজ্ঞেস করছিল যে আম্মু, সরকারি চাকরি যারা করে তাদেরকে যে বেতন দেয়, সরকারি টাকাটা কোথায় পায়? তো আমার মেয়ে 16, তো ওকে যখন বলছিলাম তখন আমার খুব লজ্জা লাগছিল যে ও কয়েকদিন পরে জানবে যে এই টাকাটা যাদেরকে দেওয়া হয় তারা সব সময় এই টাকাটার যোগ্য হন না। তো ওর চোখে যেন আমি ওই অযোগ্যদের লিস্টে চলে না যাই, এটা আমার জন্য একটা প্রেশার। এখনও দেখেন, এই যে একটা নতুন দায়িত্বের কথা চিন্তা করছি, এখানে অনেক কিছু এখনও গোছানো বাকি। আমার অনেকগুলো পরিচয় আছে, সবগুলোকে কিভাবে একমুখী করা যায় সেটা একটা টেনশন আছে। তো এই সব মিলে এই যে দায়িত্বের বোঝাটা, এটা আসলে অনেক বড় একটা বোঝা। এবং আল্লাহ আমাদেরকে বলছেন যে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এই দায়িত্বটা পেয়েই হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, উনি রাস্তা দিয়ে হাঁটতেন আর একটা ঘাস দেখেও অনেক সময় আবেগ আপ্লুত হয়ে যেতেন আর বলতেন যে আমি যদি এই ঘাসটা হইতাম তাহলে তো আল্লাহ আমাকে জিজ্ঞেস করতো না। এইটা আমাকে অনেক বেশি এখন একটা নতুন টেনশন যোগ করেছে, এটা বলতে পারেন। হিজাব বা পর্দা, আপনি কি মনে করেন এটা নারীর অগ্রগতিতে বাধা হতে পারে? না, আমি কখনোই এটা মনে করি না। কিন্তু এখনকার সময় আমরা অগ্রগতিকে যেভাবে ডিফাইন করছি, এটা একটু বোঝাটা জরুরি। নারীর অগ্রগতি বলতে আমি কী বুঝি? তার পড়াশোনা, তার কাজ করা, কিংবা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ যেটা তার করা দরকার সেটা করা, সেটাতে বাধা কিনা। বরং আমি যেটা অনুভব করেছি, হিজাব আমাকে নিরাপত্তা দিয়েছে। হিজাব আমাকে মানুষের চোখে জাজ হওয়ার সম্ভাবনাটা কমিয়ে দিয়েছে। আমাকে কখনো এই প্রেশারটা ফিল করতে হয় নাই যে আজকে আমাকে কেমন দেখাচ্ছে, আজকে আমার চুলটা ঠিক নাই তাহলে আমি বাইরে যাব না, অথবা আজকে আমার এটা করতে একটু দেরি হবে, অথবা আমার কোনো কারণে রেডি হতে দেরি হবে, এই জন্য আমি বাইরে যাব না, বা আমি কারোর সামনে যাব না, বা আমি কোনো একটা কাজের জন্য ফিট না, এটা আমাকে কখনো অনুভব করতে দেয় না। বরং আমাকে এরকম একটা ফিলিং দেয় যে আমি যে কোনো কাজের জন্য যে কোনো সময় রেডি, তাই না? এখন এই যে এই প্রশ্নটা যেহেতু এসেছে, প্রশ্নটা কেন আনে, আমি বলবো যে এই প্রশ্নটা একটা উদ্দেশ্যমূলক প্রশ্ন। কারণ সবসময় এটা বলা হয়েছে আমাদেরকে, এটা বারবার বলা হয়, আমাদের মিডিয়া বলেন, আমাদের এডুকেশন সিস্টেম বলেন, সব জায়গায় আমরা এটা বারবার শুনি যে প্রেজেন্টেবল হতে হয়, তাই না? নইলে ভালো রেজাল্ট করা যায় না, নইলে ভালো জায়গায় যাওয়া যায় না। অথচ আমাদের মূল্যায়নটা হওয়ার দরকার ছিল আমাদের মেধার। আপনি দেখেন, আমার সাথের একজন পুরুষ কলিগ, বা আপনার সাথেরও যিনি মিডিয়ায় কাজ করছেন, একজন পুরুষ কলিগ, তার সে যখন ফুল শার্ট ফর্মাল ড্রেসে আসে, তার আপনি কতটুকু দেখতে পান? সেটাতে কি তার কাজের ক্ষতি হয়? তাহলে একটা মেয়েকে কেন কাপড়ের পরিমাণ কমিয়ে নিজেকে প্রগতিশীল দেখাতে হবে? আমাদেরকে আসলে সেই জায়গাটাতে প্রশ্ন করা দরকার যে কারা আমার এই সংজ্ঞাটা ঠিক করে দিচ্ছে। বরং আমার মনে হয় যে এটাকে আমরা অবশ্যই নিজের বিশ্বাসের সাথে সিনক্রোনাইজ করে নেওয়া উচিত। আপনি দেখেন, পৃথিবীর কোনো ধর্মেই বলা নাই
বা আমরা যদি দেখি ওভাবে বলি যে সব ধর্মেই বলা আছে যে মডেস্ট ড্রেস আপ করার জন্য। আপনি একজন খ্রিস্টিয়ান নানকে দেখেন, উনি আমার চাইতে বেশি মডেস্টলি ড্রেস আপ করা থাকেন, তাই না? আপনি একজন ধার্মিক হিন্দু মহিলাকে দেখেন এবং তাদের ধর্মের যে রেস্ট্রিকশনগুলো, যে কিভাবে সম্পর্কগুলোকে মেনটেন করতে হবে, কাদের সাথে মেশা যাবে না, সেটা বরং আরও করা। কিন্তু আমরা যখন প্রশ্নগুলো করতে দেখি তখন আমরা হিজাবকে প্রশ্ন করি, যে মুসলিম সংস্কৃতির এই সুন্দর জায়গাটাকে প্রশ্ন করি, যেন মানুষ এটার দিকে আকৃষ্ট হতে ভয় পায়। অনেকেই দেখবেন হিজাব পড়তে চায় কিন্তু এটা করতে ভয় পায় যে তাকে হয়তো মার্কস কম দিবে, সে হয়তো একটা ভালো চাকরি পাবে না, তাকে হয়তো মনে করা হবে সে কম মেধা সম্পন্ন। আমার মনে হয় আমাদের সমাজের এই দৃষ্টিভঙ্গিটা বদলানো দরকার। রাজনীতি এটাতে কীভাবে প্রবেশ করলেন, বা আপনার ব্যাকগ্রাউন্ড ছিল বুয়েট, সেখানে কি রাজনীতি করেছেন, বা যদি করেন আসলে কিভাবে যুক্ত ছিলেন? রাজনীতি শব্দটার সাথে আমার পরিচয় খুবই ছোটোবেলা থেকে। আমার আব্বু আম্মু দুইজনেই রাজনীতিতে সচেতন ছিলেন এবং যেহেতু জামাতের রাজনীতির সাথেই ছিলেন, সেই সময় থেকে, আমার জন্মের আগে থেকেই ছিলেন আসলে। তো সেই সময় থেকে আমরা বড় হয়েছি এমন একটা পরিবেশে যেখানে আমরা বাংলাদেশকে নিয়ে পড়াশোনা করা, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন জিনিস জানা, সমসাময়িক বিষয় আব্বু আমাদেরকে প্রশ্ন করতেন। আমার আম্মু সবসময় চেক করেন, এখনও চেক করেন যে আমি পত্রিকা পড়ি কিনা এবং কি কি জানি, মাঝে মধ্যেই প্রশ্ন করেন এই এরকম একটা রিসেন্ট ঘটনা হয়েছে জানো কিনা, তো জানবা, একটু পড়বা। ইসলামী আন্দোলনের বিষয়টা এরকম যে এখানে আসলে আমরা কি কারণে যুক্ত হই, এটা কেবলমাত্র রাজনীতি না, এটা হচ্ছে মৃত্যুর পরে আল্লাহর কাছে যাওয়ার জন্য যে প্রস্তুতি দরকার, সেই সার্বিক প্রস্তুতির জন্য তৈরি হই। তো সেখানে এটা থাকে যে আমরা কোরআন পড়া শিখি, কোরআনকে অর্থসহ পড়া শিখি, আরেকটু বড় হলে ব্যাখ্যাসহ পড়া শিখি, আস্তে আস্তে এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়। তো এই কাজগুলো আমি ছাত্রী সংস্থার সাথে করেছি। আমি ক্লাস 6 থেকে ছাত্রী সংস্থার প্রোগ্রামে বসতাম এবং কোরআন পড়া, হাদিস পড়া, এই জায়গাগুলো জেনেছি। ইউনিভার্সিটি পর্যন্ত কাজ করেছি ছাত্র সংস্থার সাথেই। ছাত্র সংস্থার একটা পলিসি হচ্ছে যে ছাত্র সংস্থা রাজনৈতিকভাবে সচেতন। আপনি দেখবেন বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সেই 80-র দশক থেকেই তারা অংশগ্রহণ করেছে, কিন্তু একেবারে রাজপথের যেটা রাজনৈতিক আন্দোলন, সেখানে মেয়েরা নামে নাই কখনো, কিন্তু রাজনীতি সচেতন ছিল। এবং বিভিন্ন রকমের আমরা বেশি জোর দিয়েছি সাংস্কৃতিক আন্দোলনের দিকে। ছাত্র সংস্থা বিভিন্ন সময় বাংলাদেশের সংস্কৃতিতে কি কি ধরনের ইসলামিক ডিরেকশন দেওয়া যায় সেটার চেষ্টা করেছে। নারী স্বাধীনতার যেই চমৎকার রূপটা দেখেছি সেটা এরকম ছিল যে যেহেতু আমরা পর্দা করি, আমরা যখন এখানে প্রোগ্রাম করব আমাদের অডিয়েন্স ছিলেন মহিলা, এমনকি যারা সেখানে টেকনিশিয়ান থাকেন, আমরা চেষ্টা করতাম যে 2-1 দিন আগে গিয়ে তাদের কাছ থেকে এই যে লাইটিং কিংবা সাউন্ড কন্ট্রোলের কাজগুলো শিখে নিতে, এবং আমাদের বোনেরাই সেগুলো পরিচালনা করতেন যেন কিছুতেই যারা পারফর্ম করবেন তাদের পর্দা নষ্ট না হয়। তো এই বিষয়টা আসলে আমি বলবো বাংলাদেশের সংস্কৃতিতে এটা একটা সুন্দর সংযোজন। তবে হ্যাঁ, এখানে আমাদের একটা জায়গা আপনি বলতে পারেন যে এটা খুব বেশি এক্সপোজড ছিল না। এখন এটাকে তো আসলে অস্বীকার করার উপায় নাই যে এটা একটা রিস্ক ছিল। আপনি দেখেছেন যে 2012 থেকেই ছাত্র সংস্থার উপরেও নির্যাতন হয়েছে, এবং এর আগেও ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে মেয়েদেরকে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে হয়েছে, মেয়েদের হল থেকে একসাথে বসে কোরআন পড়াকে বলা হয়েছে জঙ্গি বই পড়ে, কিংবা ধর্মর কথা বলে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিক কারণে এই বিষয়গুলো অনেক বেশি এক্সপোজড ছিল না। এই জন্য এইটা কীরকম অনেক বেশি যে মানুষ জানে সেটা না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলবো যে এই চর্চাটার মধ্য দিয়ে আসার কারণে আমরা রাজনীতি সচেতন হয়ে বড় হয়েছি। হয়তো রাজপথে গিয়ে অনেক সময় অংশগ্রহণ করি নাই, কিন্তু যখন দরকার হয়েছে তখন গেছি। দেখেন, যখন ফেলানিকে ঝুলিয়ে রাখা হয়েছিল হত্যা করার পরে, আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। এরকম বিভিন্ন সময় আমরা বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছি। তো পুরোটা ছাত্রী জীবন আসলে আমি ছাত্র সংস্থার সাথেই রাজনীতির চর্চা করেছি, পড়েছি। ছাত্র জীবন শেষ হওয়ার পরে হচ্ছে আমি জামাতে জয়েন করি, এবং তখন থেকে আসলে রাজনীতির মূল চর্চাটা শুরু হয়। আপনি বললেন যে আপনাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, তা এখন কি মনে হয় যে এটা শেষ হয়েছে? কারণ সম্প্রতি আমরা দেখেছি যে একজনকে ফেসবুকে পোস্ট করার কারণে তাকে কারাগারে যেতে হয়েছে, যদিও সে
পরবর্তীতে জামিন পেয়েছেন, বাট এটাকে আসলে এই পর্যায়ে এসে আপনি এটাকে কীভাবে মূল্যায়ন করেন? জি, না এখন যে রিস্ক চলে গেছে সেটা না, কিন্তু দেখেন মানুষের তো আস্তে আস্তে সাহস বাড়ে, এবং একটা সত্যিকারের বাস্তবতা হচ্ছে একটা সময় আমরা কল্পনাই করতে পারি নাই যে কোনো চ্যানেল, আপনি দেখবেন বাংলাদেশে এখনও ন্যাশনাল ফ্লোতে যারা আছেন, হ্যাঁ, তারা একটা মানুষ আমার মতন অ্যাটায়ারে আসবেন, এটাও কিন্তু কয়েক বছর আগে সম্ভব ছিল না। একটা সময়ে এরকম হিজাব পরে কেউ নিউজ পড়বেন, কেউ প্রেজেন্টার হবেন, এটাও অকল্পনীয় ছিল। আস্তে আস্তে তো এই সময়গুলো চেঞ্জ হচ্ছে, তাই না? এই সময়গুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখন সিটিজেন জার্নালিজমের যুগ। এখন কোনো জায়গায় কোনো অন্যায় হলে সেটাকে রিপোর্ট করা, সেটাকে মানুষের কাছে জানানো সহজ। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে একটা এডিশন, হ্যাঁ, এটাকে আমরা কেন ব্যবহার করব না? আপনি যেটা বলছিলেন সেটা কিন্তু আমি একটা সমস্যা হিসেবে দেখব না। সেটা হচ্ছে আসলে বাংলাদেশে বাক স্বাধীনতার যে চর্চা, সেটাকে আমরা দীর্ঘদিন ধরে এত নেগেটিভলি প্র্যাকটিস হতে দেখেছি, আমাদের না এটা মনে হয় প্রশাসনের মাথায় ঢুকে গেছে। হ্যাঁ, এখন এখানে একটা ব্যাপার আছে, আমি কি তাহলে এই বোনটি যে কাজটা করেছে সেটাকে সমর্থন করি? না। কিন্তু ব্যাপার হচ্ছে একটা কাজ নিন্দনীয় আর সেটা শাস্তিযোগ্য, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা কাজ নিন্দনীয় হতে পারে, আপনি তাকে একটা শোকজ দিতে পারেন, আপনি তাকে একটা নোটিশ দিতে পারেন, কিংবা সে একটা গুজব ছড়াচ্ছে, আপনি তাকে সতর্ক করতে পারেন। কিন্তু তাকে যখন আপনি কোনো ওয়ারেন্ট না দেখিয়ে তাকে উকিলের সাহায্য নেওয়ার কোনো সুযোগ না দিয়ে তাকে আপনি উঠিয়ে নিয়ে আসেন, এটা আসলে তার নাগরিক অধিকারের সাথে সাংঘর্ষিক। আমাকে ওই জায়গাটাকে ধরতে হবে। এবং সত্যি কথা হচ্ছে এটা যদি যে কেউ করে থাকুক, এটা যদি আমার অপোনেন্ট কেউ আমাকে বকা দিয়ে থাকে, আমার সেটাকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে, তাই না? কারণ সে তার স্বাধীনতার চর্চাটা করছে, সেটা আমার জন্য অপছন্দের হতে পারে, আমি সেটাকে ইগনোর করতে পারি, কিন্তু আমি কখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাব এবং সেখানে একটা প্রতিবিধান চাইতে পারবো, এটা কিন্তু আইনে খুব স্পেসিফিক। ওইটুকু না আসা পর্যন্ত কিন্তু আমি তাকে নিন্দা করতে পারবো, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আমি ক্ষমতা কাজে লাগিয়ে তাকে উঠিয়ে নিয়ে আসতে পারি না। রাজনীতি করছেন তো এই রাজনৈতিক জীবনে কাকে আদর্শ মনে করেন? আদর্শ হিসেবে কাকে আপনার আইডল মনে হয় রাজনৈতিক পলিটিক্যাল আর কি? এত দল আছে, এত দল থাকতে জামাত কেন? শুধু কি পারিবারিক বাবা মা ছিল তাই, নাকি অন্য কোনো কারণ আছে এর পিছনে? জামাত ইসলামীতে আপনি দেখবেন এখানে কিন্তু পারিবারিক সিলসিলার কোনো ভূমিকা নাই, বা নেতার ছেলেই নেতা হবে বা নেতার ছেলে নেতা হবেই এরকম কোনো বিষয় নাই। এমন অনেক পরিবার আছেন যারা হয়তো সাংগঠনিকভাবে অনেক অগ্রগতি আছে, তারা লিডারশিপে এসেছেন, কিন্তু তাদের ছেলেমেয়েরা অ্যাক্টিভলি সংগঠনে আসছেন না, এরকমও আছে। এই বিষয়টা আমাদেরকে হয়তো দুঃখ দিতে পারে, কিন্তু এখানে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই যে এটা হইতেই হবে। নইলে অধ্যাপক গোলাম আজমের পরে তার ছেলেরই কিন্তু জামাতের হেড হওয়ার কথা, এবং দেখেন এই আশঙ্কাটা ছিল দেখে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, তাই না? এবং তাকে, আমি ওনার লেখা বইটা পড়ছিলাম, ওখানে ওনাকে প্রথম জিজ্ঞেস করা হয়েছে ইন্টারোগেশনের সময় যে আপনি তো আমির হবেন। আমার মনে হয় এটা আসলে আদর্শিক আন্দোলনকে বোঝার ভুল। আদর্শিক আন্দোলন এভাবে কাজ করে না। এখানে যেহেতু ক্যাডার থাকে, পড়ে জেনে তারপর আগাতে হয়, এখানে সেভাবেই লিডারশিপ বাছাই হয়। তো আমার আসলে এখানে আসার ব্যাপার হচ্ছে, আপনি যে কথাটা বলেছেন যে পারিবারিক আবহ, এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। আমরা পড়াশোনা করেছি, কিন্তু আমাদেরকে সবসময় এটা উৎসাহ দেওয়া হয়েছে যে পড়াশোনা করো, জানো, প্রশ্ন করো। আমরা খেতে বসলে কিংবা পারিবারিক বিভিন্ন সময় আমরা অনেক বিষয়ে প্রশ্ন করতাম, এখনও প্রশ্ন করি। এবং এইটাকে মাঝে মধ্যে অনেকে বলেন যে না, এগুলো বলা যাবে না, এটা কখনোই এটা এরকম ছিল না যে এখানে আমি অন্ধভাবে কাউকে মেনে নিচ্ছি। সংগঠন একটা নির্দেশ দিয়েছে, সেটাকে অন্ধভাবে না আমাকে মানতেই হবে না। আমাদের কাছে সবসময় এই রাস্তাটা এখনও খোলা, সবসময় খোলা, যে আমরা কথা বলতে পারি এবং প্রশ্ন করতে পারি। এবং ইন্টারনালি একটা চমৎকার সিস্টেম আছে, সেটা হচ্ছে ইহতিসাব। এটা একদম মানে ক্ষুদ্র জায়গা, যেটা ইউনিট, এক একটা এলাকায় ইউনিট থাকে, অনেকগুলো ইউনিট মিলে একটা ওয়ার্ড হয়। তো সেইখানেও এটা প্র্যাকটিস করা হয় যে কারোর ব্যাপারে আমার কোনো কিছু অবজেকশন আছে, আমি তাহলে
তাকে আগে পার্সোনালি জানাতে হবে, এটা আমার নেতা হলেও, যে আপনি এটা কি করেছেন জবাব দেন, নইলে ঠিক করেন। এবং সেটা যদি তিনি না করেন, আমার জন্য এটা অনুমোদন আছে যে আমি এটা মিটিংয়ে সবার সামনে উত্থাপন করতে পারবো, এবং এটার একটা রেগুলার প্র্যাকটিস আছে। তো এখানে আসলে বাবা মার থেকে জেনে আসা যায়, কিন্তু আগানোটার জন্য নিজেকে কষ্ট করতে হবে, পড়তে হবে, জানতে হবে। কাকে আদর্শ মনে করি যদি বলি, যে অবশ্যই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার জীবনের যে পলিটিক্যাল সাইডটা, এটা আমাকে প্রচণ্ড রকম আকৃষ্ট করে। ছোটোবেলা থেকেই আমার মনে হতো যে একজন মানুষ, যিনি মানুষকে ইসলাম শেখাচ্ছেন, নামাজ শেখাচ্ছেন, তিনি সেই মুখেই আবার মানুষকে বলছেন যে তোমার কাজ হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া আর খারাপ কাজ থেকে বিরত রাখা। ভালো মানুষের মতন ভালো কাজটা বলে আমি চলে আসলাম, এটা এইটুকু মুসলমানের কাজ না। মুসলমানের কাজ হচ্ছে তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করা। ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্যটা হচ্ছে সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করা। এখন এটা এই অন্যায় যার সাথেই হোক, হতে পারে এটা একজন হিন্দুর সাথে হচ্ছে, হতে পারে এটা একজন খ্রিস্টানের সাথে হচ্ছে, এটা কোনো নৃগোষ্ঠীর সাথে হচ্ছে, কিন্তু আমাকে এই অন্যায়টা দূর করার জন্য চেষ্টা করতে হবে। তিনজনকে আমার কাছে আদর্শ মনে হয়। একজন হচ্ছেন সৈয়দ আবুল আলা মওদুদী, যিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, এবং মিশরের হাসান আল বান্না এবং সৈয়দ কুতুব। এই তিনজনকে আমার কাছে আদর্শ মনে হয়। বাংলাদেশ জামাত ইসলামের নারী নেতৃত্ব সবসময় বলা হয় তারা নারীদেরকে নেতৃত্ব পর্যায় থেকে পিছিয়ে রাখে। অনেকে সমালোচনা করে যে তারা আসলে নারী বান্ধব না জামাত ইসলামী, পার্টির মধ্যেও তাদের সঠিক মূল্যায়নটা আসলে হয় না। আপনি তো জামাতের রাজনীতি করছেন, জি, আপনি কি মনে করেন, আপনাকে কি সঠিক মূল্যায়ন করা হচ্ছে, বা আপনি বাদে যারা আছে তাদের চিন্তাধারাটা আসলে কি এটা নিয়ে? যারা অভিযোগ করেন তারা কি আসলে জানেন না, নাকি জানতে চান নাই কখনো, অথবা জানতে না চেয়ে নিজে নিজে বলে দিয়েছেন, এটা আসলে আমি জানি না। কিন্তু ইন্টারনাল স্ট্রাকচারটা দেখলে যে কেউ এটা স্বীকার করতে বাধ্য হবেন যে অন্য বাংলাদেশের, আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি, বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক মূলধারার রাজনৈতিক দলের চেয়ে জামাত ইসলামের অভ্যন্তরে নারীদের বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কীরকম দেখেন, অন্যান্য দলে যেটা থাকে যে একটা এলাকায় একজন পুরুষ এবং একজন নারী, ধরেন দুজনে লিডারশিপে যাবেন, দুজনের মধ্যে লড়াই হয়, অথবা ধরেন কন্টেস্ট হয় যদি সুন্দর করে বলি, এবং দেখেন স্বাভাবিকভাবেই নারী পিছিয়ে যান। আপনি কয়টা জেলার, যে কোনো দলের কথা ধরেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কয়টা জেলার সভাপতি দেখেছেন নারী? উনি কমিটিতে আছেন, হয়তো কমিটিতে একটা দুইটা পদ হোল্ড করছেন, যার কারণে কি হয়, যেমন ধরেন অর্থ বিষয়ক সম্পাদক থাকেন, তিনি কিন্তু ধরেন সমাজ কল্যাণে একজন পুরুষ, তাহলে নারী অল্প কিছু বিষয়ে প্রশিক্ষণ পাচ্ছেন, অভিজ্ঞতা নিতে পারছেন। আপনি জামাত ইসলামের দিকে তাকান, একদম ইউনিট থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নারী স্ট্রাকচারটা একদম আলাদা, দুটো প্যারালাল স্ট্রাকচারের মতন, যার কারণে যিনি এখন কর্মী হলেন, তিনি যখন কাজ করবেন, আগাবেন, পড়বেন, ক্যাডারের মাধ্যমে তার মান উন্নয়ন করবেন, আস্তে আস্তে তিনি কিন্তু সবগুলা জায়গায় এক্সপেরিয়েন্স করবেন। তিনি মানুষের বাসায় বাসায় যাচ্ছেন, এবং আমাদের এখানে যে সিলেবাসটা থাকে সেটা খুবই স্পেসিফিক এবং খুব ইনডেপথ পড়াশোনা করতে হয় বেশ কিছু বিষয়ে। এখন এটাকে আমি পূর্ণাঙ্গ মনে করি না, পূর্ণাঙ্গ মনে করি না, এবং সংগঠনও এই ব্যাপারটা আমাদেরকে বারবার বলে যে এই যে আমরা আপনাকে পড়াশোনা করাচ্ছি, এটা হচ্ছে মিনিমামটা, বাকিটা আপনাকে করতে হবে। একটা ইউনিটে কী কী বিভাগ থাকে দেখেন, সমাজ কল্যাণ থাকে, আর্থিক বিষয়টা থাকে, যিনি অর্থ বিষয়ক সম্পাদক থাকেন, একটা পাঠাগার বিষয়ক সম্পাদক থাকে, একজন সভানেত্রী থাকেন, একজন সেক্রেটারি থাকেন। তাহলে এই 4-5টা বিষয়ে তিনি এক্সপেরিয়েন্স নিয়ে এরপর থানা পর্যায়ে কাজ করছেন। এরকম করতে করতে তিনি একদম কেন্দ্র পর্যন্ত যখন যান, তার পুরো দেশ সম্পর্কে একটা ধারণা হয়, এবং পুরো দেশের নারীদের ব্যাপারে কী বিষয়ে আগ্রহ, কতজন এখানে আছেন, কিংবা নারীরা এখন কি পছন্দ করছেন, তাদেরকে কিভাবে কথা বলতে হবে, এগুলোর ব্যাপারে তার একটা ধারণা হয়ে যায়। আমরা চাইলে কিন্তু এই জিনিসটাকে মিক্সড আপ করতে পারতাম, কিন্তু এটা করা হয় না। এই যে ধর্মীয় অনুশাসন, সেটাকে মেনটেন করার জন্য গোড়া থেকে একদম মাথা পর্যন্ত এই এক্সেলেন্সের জায়গাটাকে দেখা হয়। এখানে আপনি একটা জিনিস দোষারোপ করতে পারেন, বা আমাদের দেশে এটা বলা হয় যে তাহলে নারী উইংটা এত কম ভিজিবল কেন, তাদেরকে দেখা যায় না কেন? তাদেরকে দেখা যায় না তার কারণ তাদেরকে আমরা দেখতে চাই না। আপনি বলেন
জামাতে ইসলামীর হয়ে একজন নারীকে আপনি সাক্ষাৎকার করতে যাবেন, তিনি যখন নিকাব দিবেন, আপনি সেটা ন্যাশনাল মিডিয়ায় সবসময় আনতে পারবেন না। আপনি এখনও দেখেন, নির্বাচনের আগে আমাকে যখন বলা হয়েছে যে আপনাদের আর কাউকে বলেন আমরা সাক্ষাৎকার করতে চাই কিংবা আমরা টক শোতে আনতে চাই, তখন আমি যখন রেফার করেছি যে ভাই আমি তো অনেক দিতে পারবো, আপনি কয়জনকে চান, কিন্তু তারা নিকাব দেন, আপনি জায়গা দিবেন? আমি সেখানে বেশিরভাগ সময় নেগেটিভ কথা শুনেছি। বুঝতে পেরেছেন? সুতরাং আপনি আমাকে সাপ্রেস করে আমাকে এটা অপবাদ দিতে পারেন না যে আপনাকে দেখা যায় না কেন, তাই না? আমাকে দেখানোর দায়িত্ব কিন্তু আমার না, আমার কাজ হচ্ছে কাজ করা। আর যদি আমাকে কেউ দেখতে চায় তাকে তো আমার জায়গায় আসতে হবে। আমার কিছুদিন আগে ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশনের সাথে একটা সাক্ষাৎকার ছিল, ওখানে একজন ছিলেন মালদ্বীপ থেকে, উনি নারী, আরেকজন ছিলেন শ্রীলঙ্কা থেকে, উনি পুরুষ, আরেকজন ছিলেন সম্ভবত ইংল্যান্ডের অথবা আমেরিকান, আমার মনে নাই। তো আমি বললাম যে ওনারাও এই একই প্রশ্নটা করেছেন যে আপনাদেরকে দেখা যায় না কেন। আমি বলেছি আসেন আমাদের অফিসে আসেন, আমি তো সবাইকে আমন্ত্রণ জানাতে পারবো না, আমি ভদ্রমহিলাকে আমন্ত্রণ জানাতে পারবো, আপনি আসেন দেখেন, আমার তো আমাকে দেখাতে অসুবিধা নাই, কিন্তু আপনি তো আমাকে দেখতে আসেন নাই, আপনি তো আমাকে দেখতে চান নাই। আপনি আজকেও আমাকে একটা জায়গায় দাওয়াত দেন, আমি আমার ফুল ডেলিগেশন নিয়ে আসি, যেখানে আপনি হয়তো তাদের চোখ দেখতে পাবেন, কিন্তু তার এই রাজনৈতিক মতামত কিংবা রাজনৈতিক পরিপক্কতার জন্য তার চেহারা দেখানো তো জরুরি না, তার ব্রেনটা তো হিজাবে ঢাকা পড়ে না, তাই না? তো এই মানসিকতার কারণে আসলে এই যে আমাদেরকে যখন দোষ দেওয়া হয় যে আপনাদেরকে দেখা যায় না, তখন আমার এটাই বলতে ইচ্ছে করে যে আপনারা আমাদেরকে দেখতে চেয়েছেন কবে? জামাত নারীদেরকে নেতৃত্বে এগিয়ে দিচ্ছে কি না? আমি বলবো যে এখানে যখন একজন কাজ করেন তার একটা পূর্ণাঙ্গ ট্রেনিং হয়। এটা শুধু রাজনৈতিক না, আমি ইসলামী রাজনীতির যে উদ্দেশ্যটার কথা আপনাকে বলেছি, সেই ট্রেনিংটা তার গোড়া থেকে একদম ম্যাক্সিমাম পর্যায় পর্যন্ত তার সেই ট্রেনিংটা হয়। এবং একই সাথে নারী পুরুষ উভয়কেই তাদের পরিবারের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। জামাতের সংরক্ষিত নারী আসন থেকে আপনি মনোনীত হয়েছেন, সংসদে যাচ্ছেন, তো এই বাছাই প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়? যে আপনাদের 11 জন গিয়েছেন, যেমন আমরা দেখলাম জুলাই নিহত জাবেরের মা আপনাদের জামাত থেকে মনোনয়ন পেয়েছেন। তো উনি কি জামাতের সাথে যুক্ত ছিলেন বলে মনোনীত হয়েছেন, নাকি আসলে প্রক্রিয়াটা আসলে কীরকম, কীভাবে হয়? প্রথম কথা হচ্ছে যে জামাত এখানে যে 13টি আসন পেয়েছে, সেখানে এটাকে ডিস্ট্রিবিউট করেছে এভাবে যে এনসিপির তো একটি পাওনা ছিল, কারণ এনসিপির 6টি সিট, তো সেখান থেকে একটি, বাকি 12টার মধ্যেও জামাত এনসিপির একজনকে দিয়েছে। কারণ এখানে আমরা হয়তো এভাবে চিন্তা করা হয়েছে যে জুলাই আন্দোলনে যারা সামনে ছিলেন তাদেরকে একটা রিপ্রেজেন্টেশনের বিষয় আছে, তো সেখান থেকে একজনকে দেওয়া হয়েছে। এর সাথে যারা শরিক ছিল, অন্যান্য যারা শরিক ছিলেন নির্বাচনে, একটা হচ্ছে জাগোপা থেকে তাসমিয়া প্রধান, ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে দেওয়া হয়েছে। এটা আসলে সম্ভবত তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছিল এবং তারা এটাকে সিলেক্ট করে জানিয়েছেন। খিলাফত মজলিস থেকে একজনকে দেওয়া হয়েছে। তো এভাবে মোট 4টা রাজনৈতিক দলকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়েছে। এর সাথে সাথে দেখেছেন আপনি যে একজন শহীদের মাকে নিয়ে আসার চেষ্টা ছিল। তো এটা আসলে খোঁজা হয়েছে যিনি আসতে চান, এখানে তো চাওয়ারও একটা বিষয় আছে, অথবা আসতে পারবেন সেরকমও একটা বিষয় আছে। তো শহীদ জাবেরের মা জামাতের সাথে রাজনৈতিকভাবে কখনোই যুক্ত ছিলেন না। তো আমরা এই যে কয়েকদিনের প্রসেসিং করতে গিয়ে পরিচিত হয়েছি এবং জানলাম তার সন্তানটি 5 আগস্ট শহীদ হয় এবং তাদের হাতেই ছিল 6 বছরের বাচ্চা। তো আমার কাছে মনে হয় এটা একটা খুবই স্মার্ট চয়েস। ইনশাআল্লাহ অন্তত উনি কতটুকু কথা বলতে পারবেন সেটা তো সময় বলে দিবে, কিন্তু ওনাকে দেখে আমাদের মধ্যেও একটা অনুভূতি আসে। আমরা যখনই ওনার সাথে কথা বলতে যাই বা ওনার বাচ্চার ব্যাপারে কেউ কিছু বলে বা ওনাকে আমরা ইভেন পরিচয় করিয়েও দিচ্ছি কারোর সাথে, ওনার দিকে আসলে তাকানো যায় না, খুব কষ্ট লাগে। হ্যাঁ, আমরা যারা মা তাদের জন্য এই বিষয়টা খুব পেইনফুল। তো আমার মনে হয় এটা একটা গুড রিমাইন্ডার আমাদের জন্য যে কাদের বিনিময়ে আমরা এখানে এসেছি, কাদের জীবনের বিনিময়। জামাতের একটা ইন্টারনাল পলিসি আছে, সেটা হচ্ছে যে ইন্টারনাল সিলেকশনগুলো বা ইলেকশনগুলো এমনভাবে হয় যে এটা একদম সংবিধানে লেখা যে এখানে কোনো ক্যান্ডিডেসি নাই, সুতরাং ক্যানভাসিংও নাই। এখানে কেউ যদি ক্যান্ডিডেসির আগ্রহ প্রকাশ করেন যে আমি চাই এই দায়িত্বটা,
এটা যে কোনো দায়িত্ব, ধরেন আমাকে একটা ইউনিটের দায়িত্ব দেয়া হোক, এটা চাওয়া মাত্র তিনি ক্যান্ডিডেট লিস্ট থেকে বাদ পড়বেন। তাহলে যে কোনো ভোটে যারা যারা এলিজিবল এই ভোটার লিস্টটা দেওয়া হয় এবং আমরা যে কাউকে ভোট দিতে পারবো। এটা হচ্ছে সিস্টেম। নারী আসনগুলোর ক্ষেত্রেও প্রাইমারিলি হয়তো কিছু কনসেন্টের বিষয় ছিল, তাই না? কারণ এটা তো একটা প্রশাসনিক দায়িত্ব, এখানে পারা না পারার বিষয় আছে। তো সেইটুকু তো সংগঠনের জানা থাকে, যাদের ক্ষেত্রে মনে হয়েছে তাদেরকে হয়তো জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু এটা সিলেকশন হয়েছে মহিলা বিভাগের যে মূল কমিটিটা তাদেরকে দিয়ে। আপনি কি মনে করেন জুলাই আন্দোলন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়েছে যেটা বলতে পারি, তো পুরোপুরি কি আসলে জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছে? সেটা অন্তর্বর্তী সরকার হোক বা এখন পর্যন্ত স্টিল না, এটা কি আসলে আমরা কি সেই পথে এগোচ্ছি যেটা যেটা যেই অনুপ্রেরণা বা যে আশা নিয়ে আসলে এত ছাত্র জনতা এত শহীদ বা এগিয়ে গিয়েছিল, সেই পথেই কি আমরা এগোচ্ছি নাকি আমাদের? আসলে দেখেন, ফ্যাসিবাদ এখানে যেভাবে থানা গেড়ে বসেছিল সেটাকে উচ্ছেদ করা একটা সময়ের ব্যাপার। আমরা চোখে দেখতে পাচ্ছি পালিয়েছে। আওয়ামী লীগের জন্য কিন্তু এটা প্রথম না। আপনি দেখেন ৭২ থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের যে শাসনকাল ছিল সেটা একটা সময় এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে ৭৫-এ আমরা শুনেছি এগুলা, তাই না, যে কেউ ইন্নালিল্লাহ বলে নাই। হ্যাঁ, এবং তাকে আসলে কাদের হাতে মৃত্যুবরণ করতে হয়েছে? তারই যারা সহযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধে। এটার কারণটা হচ্ছে, এবং অসংখ্য শুধু ইসলামিক চিন্তাভাবনাকে পছন্দ করে তাদেরকে না, অসংখ্য বামপন্থীকেও হত্যা করা হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের প্রথম আমরা যদি বলি ক্রস ফায়ার, সেটা সেই সময় হয়েছে। এবং শুধু সেটাই না, একজন দেশের নেতা সংসদে দাঁড়িয়ে বলেছেন সেই সিরাজ শিকদার এখন কোথায়। কত বড় অহংকার করে বলেছেন, যাকে তিনি তার প্রশাসন দিয়ে হত্যা করিয়েছেন। তো এই সিলসিলায় কিন্তু ২১ বছর পরে আবার আওয়ামী লীগ ফেরত আসলো ৯৬-এ, তাই না? তো এটাতে আমরা দেখেছি যে মানুষ আসলে চেষ্টা করে একটা সময়, কিন্তু একটা সময় গিয়ে আবার ওই যে বয়লিং ফ্রগ সিনড্রোম বলে, মানুষ যখন পরিস্থিতি খারাপ হতে থাকে মানুষ তখন চিন্তা করে যে আরেকটু দেখি না, আর কতটুকুই বা খারাপ হবে। যখন একটা চালের দাম বলা হলো ১০ টাকায় দেয়া হবে, সেই চালের দাম বাড়তে বাড়তে ১০০ টাকা চলে এসেছে। আমরা তো অপেক্ষা করেছি, তাই না? এখন একইভাবে দেখেন, শুধু এটা চালের দাম বাড়ে না, একটা দেশের এই পরিস্থিতিটা একটা ২৪ কীভাবে অর্জিত হয়। এই দেশের প্রশাসন নষ্ট হয়ে যায়, আমলাতন্ত্র নষ্ট হয়ে যায়, এবং আমলাতন্ত্র একটা সময়ে নতজানু হয়ে যায়, কারণ পেছনে তাদের স্বার্থ আছে। আপনি যদি দেখেন পুলিশ প্রশাসনের দিকে চিন্তা করেন, তাদেরকেও বিভিন্ন ধরনের লোভ কিংবা ভয় দেখিয়ে বাধ্য করা হয় যেন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হাতিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করা যায়। আপনি দেখবেন মিডিয়াকে কিভাবে ব্যবহার করা হয়েছে। সমস্ত মিডিয়া হাউস এমনভাবে প্রশংসা করেছে, আমাদের কাছে মনে হতো যে এদের কি মেরুদণ্ড নাই। এমনকি প্রধানমন্ত্রী তাদেরকে ডাকতেন, তারা ওখানে দাঁড়িয়ে বিভিন্ন রকমের কবিতা পড়ে শোনাতেন, বিভিন্ন রকম প্রশংসা করতেন। এমনকি আপনি দেখবেন যে একদম শেষ মুহূর্তেও তারাই কিন্তু ছাত্রদের হাতে ওই যে আমি কে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানটা মানুষের মুখে, ছাত্রদের মুখে কে তুলে দিয়েছে? একজন সাংবাদিকই কিন্তু প্রধানমন্ত্রীকে এই প্রশ্নটা করেছিলেন, তাই না? তো এই যে এই সবগুলো সিস্টেম কিন্তু আসলে করাপ্ট হয়ে যায়, এগুলোকে ওভারনাইট চেঞ্জ করা যাবে না। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে একটা পরিবর্তন এসেছে, ধরেন ঘরের চালটাকে আমরা পরিবর্তন করতে পেরেছি, বাকি ঘরের পুরো স্ট্রাকচার, ফার্নিচার, সিস্টেম, খাদ্যাভ্যাস এগুলোকে তো বদলাতে হবে। আমি যদি একটা হেলদি লাইফস্টাইল চাই, তাই না, আমি যদি দেশকে একটা ঘরের সাথে তুলনা করি, এবং এটাতে সময় লাগবে। বিষয় হচ্ছে নিয়তটা দরকার। আমরা এখন সরকারকে দেখছি এই দৃষ্টিতে যে সরকারের নিয়তটা ঠিক আছে কিনা। অনেকেই এটাতে অভিযোগ করেন যে মাত্র তো ২ মাস গেল, এখনই এত প্রতিবাদ করার দরকার কি। আমরা প্রতিবাদ করে সরকারের নিয়তটাকে ঠিক জায়গায় রাখতে চাই। যে ফ্যাসিবাদকে আমরা হয়তো একটা চেয়ারে যিনি বসেছিলেন তাকে সরাতে পেরেছি, কিন্তু
এই পুরো সিস্টেমটাকে বদলানোর জন্য আমাদের সামনে একটা লম্বা জার্নি আছে, আমাদেরকে সেটা পার হতে হবে। জামাত ইসলামী রাজনীতিতে থাকার কারণে আসলে আপনি ক্যারিয়ারে কোনো বাধার সম্মুখীন হয়েছেন? মানে একটা রেস্ট্রিকশন থাকে, পর্দা, মানে ঘুরে ফিরে ওই একই কথা। আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা একটু বলেন। আমি তো জামাতের কাজ শুরু করেছি আসলে ছাত্রজীবন শেষ করার পরে, হ্যাঁ, এবং ক্যারিয়ারে ওই রকম ঝামেলা আমার কখনো হয় নাই। কারণ হচ্ছে আমি প্রথমে টিচিংয়ে চলে গেছিলাম, 3টা ইংলিশ মিডিয়াম স্কুলে ও লেভেল কোঅর্ডিনেটর ছিলাম, এবং ওইটাতে থাকার কারণে আসলে আমাকে কখনো কর্পোরেটের যে কালচারটা সেটা মেনটেন করার প্রেশারটা বোধ করতে হয় নাই। কিন্তু এটা আমি দেখেছি যারা ইভেন সরকারি চাকরিতেও চেষ্টা করেছেন তাদেরকেও হিজাবের কারণে কথা শুনতে হয়েছে। হ্যাঁ, আপনি শুরুতে একটা প্রশ্ন করছিলেন না যে হিজাব কি আপনাকে আটকায় নাকি? আমাকে না আটকাইলেও, মানে হিজাব না আটকাইলেও হিজাব দেখে অন্যরা আমাকে আটকায়, এরকম একটা কালচার আছে বাংলাদেশে, এবং এটা খুবই দুঃখজনক। অনেক সময় দেখবেন যে একজন ক্যান্ডিডেটকে বাছাই করার ক্ষেত্রে হিজাবটাকে একটা নেগেটিভ হিসেবে দেখা হয়, যে না ও তো হিজাব পরে। একটা ব্যাংকেরও দেখবেন ফ্রন্ট ডেস্কে বসাবে কি না বা একজনকে অ্যাপয়েন্ট করবে কি না, সেটার ক্ষেত্রে এটা অনেক বড় একটা প্যারামিটার হয়। তো এইটাতে ঝামেলা হয় নাই। তবে এটা ঠিক যে যখন 10 সালে যুদ্ধাপরাধের বিচারের মামলাগুলো শুরু হলো, তো আমার খুব কিউরিওসিটি ছিল, এবং আমার প্রথমে এটা কোনো দিন বিশ্বাস হয় নাই যে এটা আসলে আমাদেরকে জাতিগত একটা অন্যায়ের দিকে ঠেলে দিবে। হ্যাঁ, তো এইটাকে আমি খুব ফলো করতাম, পড়তাম, এবং ফেসবুকে আসলে নিজের ওয়ালেই লিখতাম যে এই যে রায়ের যেই ক্লজগুলো আনা হচ্ছে, যে কাজটা করা হলো, দেখেন যে একটা রায়কে স্থগিত রেখে আইন চেঞ্জ করা হলো, এটা বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায়। এটার নিয়মটা হচ্ছে যে পরের আইন দিয়ে আগের অপরাধের শাস্তি দেওয়া যায় না, কিন্তু এইটা করা হলো। এবং এই যে পরের আইন দিয়ে আগের আইনকে শাস্তি দেওয়া যায় না, এইটাকেও আইসিটিতে চেঞ্জ করা হলো। মানে পুরাই মেসাকার অবস্থা, যে আমার ইচ্ছা হচ্ছে তোমাকে মারবো, সুতরাং ওই যে একটা ব্রিটিশ প্রবাদ আছে না যে গিভ দ্য ডগ আ ব্যাড নেম অ্যান্ড দেন কিল ইট, এই কাজটা করা হয়েছে। আপনি দেখবেন যে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী এটা বলেছিলেন যে আইসিটিতে মাইক্রোফোনগুলো ছাড়া আর কোনো কিছু ইন্টারন্যাশনাল না। এটা কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই ছিল না। এভাবে প্রত্যেক দিন নিজেদের ইচ্ছে মতো করে আইন চেঞ্জ করা হচ্ছিল, রায়গুলো লিখে দেওয়া হচ্ছিল দেশের বাইরে থেকে। এবং দেশের বাইরে থেকে এটাকে কেন খারাপ বলছি, যেই প্রসিকিউশন এটাকে দেখবে, সাক্ষী দিবে, হিয়ারিংগুলো শুনবে, সেই তো রায় দেবে। কিন্তু সেটা না করে একজন বসে বসে রায়গুলোকে ফ্যাব্রিকেট করেছেন এবং সেগুলো পাঠিয়েছেন, আমরা স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে জেনেছি। তো যাই হোক, এগুলো নিয়ে আমি আমার নিজের ফেসবুক ওয়ালে লিখতাম। একটা সময় আমি কোনোদিন কোনো গ্রুপেও লিখি নাই, কিন্তু এই যে আমি আমার নিজের ওয়ালে লিখতাম, এই অপরাধে আমাকে আমার ইউনিভার্সিটির সবগুলো গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয়। হ্যাঁ, তো এইটা আমার জন্য একটা প্রচণ্ড রকম একটা ট্রমা। এবং আপনি বিশ্বাস করবেন কি না জানি না যে 24-এর এই ঘটনাটার পরে এরকম কয়েকটা গ্রুপে আমাকে আবার অ্যাড করা হয়েছে, কিন্তু আমি এখনও এগুলোতে কোনো ধরনের লেখা তো দূরের কথা, কোনো ধরনের মতামত দিতেও ভয় পাই। আমার কোথায় জানি একটা ভয় লাগে। এটা একটা সম্ভবত একটা দীর্ঘদিন ধরে একটা চেপে রাখা একটা আতঙ্কের কারণে হয়েছে। আমার খুব আতঙ্ক লাগে এবং নিজেকে খুব আনফ্যামিলিয়ার লাগে এখানে। এবং এটা শুনে যারা আমাকে ব্যান করেছে তারা খুশি হবে, কারণ তাদের তো উদ্দেশ্য আসলে এটা ছিল। তো এটা বলবো যে ক্যারিয়ারে ঝামেলা না হলেও, এবং আলহামদুলিল্লাহ আমি এমন একটা চমৎকার জায়গায় কাজ করি যেখানে আমার পেশাগত দক্ষতা, আমার অভিজ্ঞতাকে সবচাইতে বেশি মূল্যায়ন করা হয়েছে। আমি যখন স্কুলে কাজ করেছি তখন আমি ডিজাইনার হিসেবেও কাজ করেছি, বিল্ডিং ডিজাইন করেছি, এবং আমি যখন ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য গেছি আমার এই দক্ষতাটাকে সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে, যেটা আমার জন্য একটা চমৎকার অভিজ্ঞতা ছিল। উপরন্তু আমি এখন আমাদের ইউনিভার্সিটিতে, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কিছু কোর্স আছে, মাইক্রো ক্রেডেন্সিয়াল কোর্স বলি আমরা এগুলোকে। এগুলো হচ্ছে রেগুলার সিলেবাসের বাইরেও এমন কিছু প্রফেশনাল কোর্স যেটা একটা ছাত্রকে অবশ্যই তার সিভিতে একটা জিনিস অ্যাড করে, যাদের প্রফেশনাল অভিজ্ঞতা আছে তারা সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করেন। এবং আমি এই ধরনের 4টা মাইক্রো ক্রেডেন্সিয়াল কোর্স অফার করেছি, এর মধ্যে 2টা এখন রানিং। তো যার কারণে ইউনিভার্সিটি আমাকে এই সুযোগগুলো করে দিয়েছে, এবং তারা দেখে নাই আমি কি পড়ে সেখানে ক্লাস নিতে যাই। তো আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা চমৎকার অভিজ্ঞতা, যদিও এটা সবার জন্য কমন না,
কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই নেগেটিভিটিগুলো দেখতে হয় না, এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন মাধ্যম, এটা এখন নারী নেতৃত্বের জন্য হচ্ছে আতঙ্কের নাম। জি, অবশ্যই রিসেন্ট আমরা যদি 1-2 দিনের গতকালকের কথাও ধরি, আপনাকে নিয়ে আমরা আপনার জিন্স পরিহিত কিছু এআই ছবি দেখতে পাচ্ছি। এগুলো দেখে কি আপনার খারাপ লাগেনি? বা এইটার ফলে আপনার পরিবার, যেমন আপনার বাবা মা, আত্মীয় স্বজন, আপনার হাজব্যান্ড, স্বামী, এটা নিয়ে তাদের মন্তব্য কী ছিল? এইটা আসলে খুব দুঃখজনক একটা জায়গা, কিন্তু এখানে খুব জরুরি একটা মেসেজ লুকিয়ে আছে। দেখেন, নির্বাচনের আগে থেকেই আমরা এটা শুনলাম যে জামাত খুবই যে বট চালায়, এবং এটা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে বিরক্ত করে, সোশ্যাল মিডিয়ায় হামলা করে। আমরা তখনই দেখলাম ডাকসু নির্বাচনের সময়ে ফাতেমা তাসনিম জুমাকে কীভাবে নির্যাতন করা হয়েছে অনলাইনে। আমরা দেখেছি শেহরিন আহমেদ ভূঁইয়া ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হওয়া সত্ত্বেও তাকে কিভাবে বিরক্ত করা হয়েছে। এবং এই আপনি নামটা ধরে সার্চ দিলেই যা দেখবেন আপনি সহ্য করতে পারবেন না, কোনো পুরুষ মানুষও সহ্য করতে পারবে না, দেখা যায় না। হ্যাঁ, তো আমরা যারা রাজনীতিতে আসি, কথা বলি, আমরা মোটামুটি এগুলোর সাথে পরিচিত। এবং এই ব্যাপারটা এআই আসার পরে আপনি মনে করছেন নতুন করে হয়েছে, না, আমি আমার সাথে এই আচরণ সেই 2011-12 থেকেই হতে দেখেছি। হ্যাঁ, এবং খুব চেষ্টা করা হয়েছে যে আমার কোনো একটা ভুল বের করা যায় কিনা, আমার কোনো একটা শর্টকামিং বের করা যায় কিনা, এবং সেটা দিয়ে আমাকে আক্রমণ করার অনেক চেষ্টা হয়েছে। ইভেন আমার ফ্যামিলি নিয়েও অনেক ধরনের কথা বলার চেষ্টা করা হয়েছে। তো এগুলোকে আমি প্লেফুলি নিতে পারি, কিন্তু এখানে একটা কথা সত্যি হচ্ছে যে এখন আসলে ডিজিটাল ডিভাইসগুলা এমন কিছু মানুষের হাতে চলে গেছে যাদের কোনো স্ট্যান্ডার্ড নাই, যাদের কোনো মোরালিটি নাই, যার কারণে তাদের হাতে গেলে যে কোনো ইনফরমেশনই এরকম হয়ে যাবে। হ্যাঁ, তো আমি কিন্তু এখন চাইলে এটা নিয়ে অনেকক্ষণ ঘ্যান ঘ্যান করতে পারি। বিএনপি আমার বিরুদ্ধে বট লেলিয়ে দিয়েছে, সেটাতে আমার লাভও হবে না, ক্ষতিও হবে না, তাদেরও কোনো ক্ষতি হবে না, বরং তারা নিশ্চিত হয়ে যাবে যে যাক, একজনকে আক্রমণ করতে পেরেছি, সে একটু মনে ব্যথা পেয়েছে, খুশি হবে। আমার কাছে সিদ্ধান্ত হচ্ছে আমি তাকে সেটা খুশি হতে দিব কিনা। সেই সাথে সাথে আমি বলবো, যারা বটের নামে কেবলমাত্র একটা দলের দিকে আঙ্গুল তুলতে চান, তাদেরকে এটা স্বীকার করতেই হবে যে এই ধরনের কাজগুলো সকল দলের সমর্থকরাই করে, এবং এটা আসলে রাজনৈতিক দলের একটা দায়িত্ব তার সমর্থকদেরকে ডিসেন্সি শেখানো। আপনি দেখবেন নির্বাচনের আগে জামায়াতের যেটা কেন্দ্রীয় বিভাগ চালায়, ভেরিফাইড পেজ কিংবা আমিরে জামাতের পেজ থেকে বারবার বলা হয়েছে যে আপনারা এমন কোনো আক্রমণ করবেন না, এমন কোনো কাজ করবেন না। এবং কেউ যদি, আমি এখনও বলে রাখছি, কেউ যদি জামাতের কোনো পোস্টেড নেতার বিরুদ্ধে বা এমনকি কোনো কর্মীর বিরুদ্ধে, যে একটা হয়তো ছোট একটা জায়গার দায়িত্বে আছে, তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ দেবেন যে সে অশ্লীলতার সাথে জড়িত ছিল, তাহলে সেটা খুবই সিরিয়াসলি নেওয়া হবে। কিন্তু তার বিপরীতে আমরা দেখেছি যে এমনকি বড় বড় নেতারাও নির্বাচনী প্রচারণার সময় বিএনপির, তারা গিয়ে মানুষকে এগুলো বলেছেন, এমনকি এটাও বলেছেন যে আপনার স্ত্রী যদি ধানের শীষে ভোট না দেয় তাকে তালাক দিয়ে দেবেন। কিন্তু আমরা যারা নারী অধিকারের কথা বলি তারা আবার এগুলো শুনি না, তারা আমাদের সমস্ত মনোযোগ থাকে দেখি জামাত কিছু বলে নাকি, যদি না বলে তাহলে আইডি হ্যাক করে হলেও তাকে দিয়ে পলাইতে হবে, কারণ জামাতের বিরুদ্ধে নারী কার্ডটা খেলতে খুবই মজা, তাই না? তাকে এইটা দিয়ে একটু ডাউন করা যায়, তাকে আদর্শ দিয়ে ডাউন করা যাচ্ছে না, তার ফিনান্স চমৎকার, তাকে চাঁদাবাজ বলা যাচ্ছে না, ফিনান্স ম্যানেজমেন্টের জায়গাটাতে কোনো খুঁত বের করা যাচ্ছে না, সুতরাং তাকে এই ধরনের অ্যাডিশনাল জিনিস দিয়ে কীভাবে অ্যাটাক করা যায় সেটার চেষ্টা হয়েছে। তো আমি বলবো যে এই ধরনের চেষ্টাগুলো যারা করেন তাদেরকে আসলে চোখ কান খোলা রাখা উচিত। আমার বিরুদ্ধে যেটা হচ্ছে সেটাকে আমি প্লেফুলি নিতে পারি, সেটাকে আমি পাত্তা না দিতে পারি, কিন্তু এটা একটা ন্যাশনাল কনসার্নের জায়গা, এটাকে স্বীকার করতে হবে। জামাত এনসিপি যখন জোটে গেল, তখন এনসিপির শীর্ষ পর্যায়ে কিছু নারী নেতৃত্বদেরকে আর কি পদত্যাগ করতে দেখা গেছে। তো এই বিষয়টা আপনি কীভাবে মূল্যায়ন করেন? পেছনে কারণ কী হতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানে আসলে সময়টা খুব কম ছিল কিন্তু নির্বাচনের আগে, এবং এনসিপিকে এর আগে বিএনপিও
সমঝোতার চেষ্টা করেছে। এরপর এনসিপি যেভাবেই হোক জামাতের সাথে এসে যখন কাজ করেছে, তাদের হয়তো এটা নেগোসিয়েশনের একটু সময়ের অভাবে তাদের এটা নেগোসিয়েশনের কোনো ধরনের ব্যাপার হতে পারে। কারণ আপনি দেখবেন যে নির্বাচনের পরে পরেই কিন্তু সেই নেত্রীরা সবাই আবার এনসিপিতে ফেরত এসেছেন, এনসিপির পক্ষে মিডিয়াতে কথা বলছেন, এমনকি জোটের পক্ষেও মিডিয়াতে কথা বলছেন। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভুল বোঝাবুঝি, এবং আমি তাদের অনেকের সাথেই পার্সোনালি কথা বলেছি, তারা চমৎকার মানুষ, কিন্তু ওই যে এই অপপ্রচারগুলোকে হয়তো তারা ওইভাবে নিয়েছেন, এই কারণে তাদের মাথায় এটা যেতে পারে। এর বেশি আমার কিছু জানা নেই। 2026-এর নির্বাচন থেকে আমরা কি শিখলাম? খুব গভীর প্রশ্ন এবং সময় সাপেক্ষ, তাই না? 2026-এর নির্বাচন থেকে আসলে আমরা একটা জিনিস, আসলে অনেকগুলো জিনিস শিখেছি। সেটা হচ্ছে যে একটা জাতি তাদের স্বাধীনতার জন্য বারবার রক্ত দেয়। এবং আরেকটু যদি ভালো করে বলি, এটা সাংবাদিক মাহমুদুর রহমানের কথা আমার খুব ভালো লেগেছিল এবং কষ্টও লেগেছিল, এজন্য মনে আছে। উনি বলছেন যে এই জাতির বড়রা বারবার ভুল করে আর ছোটরা রক্ত দিয়ে বারবার সেই ভুলগুলোকে কারেকশন করতে হয়। তো 26-এর নির্বাচনটা আসলে আমাদের জন্য সেরকম একটা বিষয় ছিল যে এখানে ছোটরা একটা সুযোগ দিয়েছে আমাদেরকে, আমরা এটাকে কতটুকু রিফ্লেক্ট করতে পেরেছি, এটা একটা ইস্যু। দ্বিতীয় হচ্ছে, এই কথা আসলে মানে কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, 26-এর নির্বাচনে জুলাই জিতে গেছে, বাংলাদেশ জিতে গেছে, যেই জিতুক। কারণ আপনি দেখবেন বিভিন্ন জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আমার জীবদ্দশায় তো আমি কখনো গণভোট দেখি নাই, যেটা বাংলাদেশে আরও 3বার হয়েছে। যদিও আমি একটাতে দেখার সুযোগ ছিল, কিন্তু তখন সে ম্যাচুরিটি ছিল না, বুঝি নাই, খুবই ছোট ছিলাম। তো এই জিনিসগুলো দেখার সুযোগ হয়েছে এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, এইটা একটা চমৎকার জিনিস ছিল। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে আমরা সবসময় বাচ্চাদের হাতের টুল মনে করেছি, কিন্তু এটা যে একটা সিরিয়াস ন্যাশনাল এলিমেন্ট হয়ে উঠতে পারে সেটাকে আমরা দেখেছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকটক করছে। যেই মানুষদেরকে দেখে হয়তো, আমি যদি আমার দলের দৃষ্টিভঙ্গি থেকেই দেখি, যে তাদেরকে দেখলে হয়তো কেউই বলবে না যে তারা জামাতকে পছন্দ করা তো দূরে, মানে জামাত করা তো দূরের কথা, পছন্দও করে, তারাও এসে সোশ্যাল মিডিয়ায় কথা বলেছে। এবং এই কথাটা তাদেরকে জিজ্ঞেসও করা হয়েছে যে আপনি যেভাবে আছেন, আপনার যেটা পেশা, হয়তো আপনি নায়িকা, হয়তো আপনি গায়িকা, হয়তো আপনি টিকটক করেন, আপনাকে তো জামাত মনে হয় না। তিনি বলেছেন যে আমি যাই হই, আমি চাই জামাত ক্ষমতায় আসুক। এই বিষয়টা আমার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ টেক মনে হয়েছে, যে আসলে ইসলামী আন্দোলনের যে স্বপ্নটা, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, সেটা কিন্তু শুধু ধার্মিকের জন্য ভালো জায়গা তৈরি, এটা না। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজটা তৈরি করেছিলেন, মদিনার রাষ্ট্রে রাসূলের প্রতিবেশী ছিল একজন ইহুদি, এবং এই প্রতিবেশীর সাথে তার সম্পর্ক কী ছিল? তিনি তার স্ত্রীদেরকে বলতেন যে তরকারিতে একটু ঝোল বেশি দিবা এবং তাদের বাসায় তরকারি পাঠাবা, রান্না করা তরকারি। এই যে সুসম্পর্কটা, সামাজিক সুসম্পর্কটা ছিল। অনেকেই মনে করেন যে ইসলামী আন্দোলন, ও আচ্ছা তাহলে শুধু মুসলমানরা ভালো থাকবে, বিষয়টা সেটা না। কুরআন সবার জন্য, আল্লাহ এটা বলেই দিয়েছেন যে এটা সকল মানব জাতির জন্য কল্যাণ আনার জন্য, এমনকি একটা পশুর জন্য এটা কল্যাণ। কোরআন আমাদেরকে এমন জিনিস শিখায়, কোনো পশুকে অকারণে কষ্ট দেওয়া যাবে না, এমনকি যে পশুটাকে আমি জবাই করে ফেলছি তাকেও অকারণে কষ্ট দেওয়া যাবে না। ইসলামের জবাইয়ের পদ্ধতিটা দেখেন, এবং নর্মালি যেভাবে গলা আলাদা করে ফেলা হয় যেন ওই পশুটা কষ্ট না পায়, এবং একটা পশুর সামনে আরেকটা পশুকে কোরবানি করতে না করা হয়েছে। তাহলে দেখেন সার্বিক কল্যাণের যে চিন্তাটা, সেটা আমার মনে হয় এই নির্বাচনের মাধ্যমে এর একটা অংশ মানুষের সামনে তুলে ধরা গেছে। নির্বাচনের ফলাফল যেটাই হোক না কেন, আমার কাছে মনে হয় এইটা বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতির পথ নির্মাণে অনেক বেশি প্রভাব ফেলবে। নতুন সরকার এসেছে, আপনি যেটা বললেন, তা আপনার কি মনে হচ্ছে নতুন সরকার কতটা কার্যকরভাবে এগোচ্ছে? আচ্ছা, আসলে 2 মাস সময় সরকারের কার্যকারিতা বিচারের জন্য খুব কম সময়, সত্যি কথা। আমি আপনাকে আগেও বলেছি যে এই সরকারটাকে যাত্রা শুরু করতে হয়েছে নেগেটিভ থেকে, নট ইভেন ফ্রম জিরো, রাইট? তো এটা বিচার করলে আমাদেরকে অপেক্ষা করতে হবে, সহযোগিতা করতে হবে, এবং এখানে মানুষকে বলারও একটা বিষয় আছে, মোটিভেশনের একটা বিষয় আছে।
সাথে সাথে কিছু জিনিস তো আমাদেরকে হতাশ করেছে, এটা তো আমাদেরকে বলতেই হয়। গণপরিষদের শপথটা যখন তারা নেন নাই, আমার মনে আছে যে আমি সেদিনই এখান দিয়ে একটা কাজে গেছিলাম এবং সংসদ ভবনের সামনে দিয়ে বাসায় ফিরছিলাম মালিক মেয়ে এভিনিউতে। আমার মনে হয় না যে আমি একটু ওদিকে তাকাই, আমার খুব কষ্ট লাগছিল। কারণ এটা একটা দেশের মানুষের সাথে একটা ওয়াদা ছিল যে সংবিধানের এমন কিছু জায়গায় বিগত সরকার 15তম সংশোধনীর মাধ্যমে এমন কিছু জায়গায় পরিবর্তন করে রেখেছে যেটা কিন্তু সংসদের 350 জন যদি হ্যাঁ বলে এগুলো বদলাবে না, এটাকে অপরিবর্তনীয় করে রেখে গেছে। সেইটাকে সংশোধনের জন্য গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়াটা জরুরি ছিল, যেটা হ্যাঁ ভোটের মাধ্যমে মানুষ ম্যান্ডেট দিয়েছে। তো এই যে গণভোটের পুরোটা প্রসেস, এইটাকে এক রকমের অবজ্ঞা করা হলো, অবহেলা করা হলো এবং বলা যায় যে এইটাকে আমরা এক ধরনের ডিনাই করে দিয়েছি। এই ব্যাপারটা আমাকে খুব কষ্ট দেয়। আমি জানি না এটার ভবিষ্যৎ কী কিংবা কোন চিন্তা থেকে এটা করা হয়েছে, আমি সেটাও জানি না, কিন্তু এটা আমাদের জন্য জরুরি ছিল। যার কারণে আমরা স্টিল উই আর ইন আ কনস্টিটিউশনাল চ্যালেঞ্জ। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ এখনও প্রশ্নাতীতভাবে রয়ে গেছে। যতই আইনের কচকচি আমি এখানে দেখাই না কেন, যতই হবস যতই রুশো দেখাই না কেন, কিন্তু আমাকে এই প্রশ্নগুলোর জবাব না দিয়ে সামনে যাওয়া মানে হচ্ছে আত্মহত্যার কাজ করা। এটা আসলে ঠিক হচ্ছে না। তো আমি মনে করি না যে যেই জিনিসটা আমি আমার ছোট জায়গা থেকে বুঝতে পারছি, যারা বড় জায়গায় আছেন তারা বুঝতে পারছেন, এটা মনে করি না। কিন্তু আমি এটার উদ্দেশ্যটা আসলে জানি না। এই বিষয়গুলো আমাদেরকে কষ্ট দেয়। তারপর দেখেন বিভিন্ন জায়গায় কিছু গ্লোবাল সমস্যা কিছু আমাদের সামনে এসে উপস্থিত, সেগুলোর ম্যানেজমেন্টে কিছু ইনএফিশিয়েন্সি দেখা যাচ্ছে। তো এইটা আরেকটা কনসার্নের বিষয়। আর শেষ একটা চিন্তার বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন বাংলাদেশে বিএনপি যতবার সরকার গঠন করেছে প্রতিবারই, মানে এককভাবে সরকার গঠন করেছে, প্রতিবারই তাদের বিদায়টা খুব সুখকর হয় নাই। আমরা যদি প্রেসিডেন্ট জিয়ার কথাও চিন্তা করি, আমরা যদি 96-এর কথাও চিন্তা করি, তাহলেও আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে এই জায়গাটাতে বিএনপি কোনো এই যে ক্রুড মেজরিটি নিয়ে এবার এসেছে, এটা কিন্তু আরেকটা রিস্কের জায়গা। তো এই জায়গাটা আসলে চেক দেওয়া উচিত যে এমন কোনো ভুল যেন করে না ফেলি। এই যে দেখেন জুলাই জাদুঘরের যেই, আমি ভিতরে যাই নাই, বাইরের যে দেয়ালটা দেখবেন, এটাকে ইনট্যাক্ট রেখে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে সংসদ সদস্যের শপথগুলো এইখানে দাঁড়ায় হওয়া জরুরি ছিল, যে এমনভাবে যেন আমাদেরকে কোনোদিন পালাতে না হয়। এই শিক্ষাটা দরকার ছিল। আমি একদিন এটা লিখেছিলাম যে আমার সামর্থ্য থাকলে আমি বাংলাদেশের সংসদের প্রত্যেকজন সদস্যকে একটা ছবি বাধাই করে উপহার দিতাম, সেটা হচ্ছে গণভবনের ভাঙা দেয়াল। যে এমনভাবে যেন আমাকে, বসেছি তো চেয়ারে, আমাকে যেন এমনভাবে যেতে না হয় যেটা এরকম একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তো আমি এটুকুই বলতে চাই। গতকাল সম্মানীয় একজন এমপিকে বলতে শোনা গেছে যে জামাত ৭১ বিরোধী, তাই জামাত কখনো বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। সংসদে দাঁড়িয়ে একজনকে বলতে শোনা গেছে। তো এটা নিয়ে আপনার মন্তব্য কি? আচ্ছা, একটা জিনিস দেখেন, জামাতকে কিয়ামত পর্যন্ত এটা জিজ্ঞেস করা হবে। যতই ক্লারিফিকেশন দিক আবার জিজ্ঞেস করা হবে। এই যে আমি আপনাকে আজকে বলছি একটা কথা, সেইটা আমাকে আগামীকাল আবার জিজ্ঞেস করা হচ্ছে, তাই না? এটার কারণটা হচ্ছে যে এই বিতর্কটাকে, এই কথাটাকে যত জিইয়ে রাখা যাবে ততই মানুষকে জামাতের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যাবে। হ্যাঁ, এটাকে আমি বলবো যে যারা বলছেন এটা জেনেই বলছেন, কেউ না জেনে বলেন নাই। এটার একটা ব্যাপার আছে, দেখেন একটা যুদ্ধ চলাকালীন সময়ে কে পক্ষে থাকে কে বিপক্ষে থাকে। যখন বাংলাদেশ হয় নাই, বাংলাদেশের জন্ম হয় নাই তখনও যারা ভারতের সহযোগিতায় যুদ্ধটাকে অপছন্দ করেছে, তারা আপনি বড়জোর বলতে পারেন ভারত বিরোধী। আপনি যখন বাংলাদেশের জন্মই হয় না, আপনি তাদেরকে তো বাংলাদেশ বিরোধী বলতে পারেন না। এই বিষয়টা অনেক বেশি ব্যাখ্যার, আমি আর সেখানে যাচ্ছি না। কিন্তু এই শব্দগুলো, এই কথাটা আসলে ভুল। বাংলাদেশের জন্ম হওয়ার পরে ৭২ থেকে আপনাকে বিচার করতে হবে যে জামাত বাংলাদেশের সাথে কী আচরণ করেছে। তখন কি তারা কোনো ধরনের অন্যায় আচরণ করেছে, দুর্নীতি করেছে, দেশ বিরোধী কাজে ছিল, নাকি সরকার বিরোধী এমন কোনো কাজ করেছে যেটা রাষ্ট্রদ্রোহিতার মতন পড়ে? এটার তো জবাব হচ্ছে না।
কিন্তু এই ব্যাপারটা সবসময় বারবার বলা হয়, এটাকে আমি বলবো যে এটা উদ্দেশ্যমূলক। এবং সংসদে দাঁড়িয়ে যারা এটা বলছেন তাদের একটা বিষয় মনে রাখা দরকার, যে জামাতের বিরুদ্ধে এই গেমটা খেলতে 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 খেলতেই কিন্তু একসময় শেখ হাসিনা অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি সারা দেশের মানুষকে জামাত মনে করতেন। এটা একটা আতঙ্ক তৈরি হয়ে গেছিল তার মধ্যে। বলেন নাই যে রাজাকারের বাচ্চাদেরকে আমি কোনো চাকরি দিব না, তাই না? তো সবাইকে বলেছেন, ইন জেনারেল বলতে শুরু করেছিলেন। তাহলে এই জায়গাটাতে আমাদেরকে আসলে একটু চেক দেওয়া উচিত। আমি বলবো যে তাকে দলীয়ভাবে সতর্ক করা উচিত যে এই গেমটা আমরা খেলবো কিনা, এটা দলীয় পলিসি হওয়া উচিত। এবং জামাতের বিরুদ্ধে এই গেমটা খেলে আসলে কোনো লাভ নাই। বাংলাদেশের মানুষ এখন দিনের আলোর মতন সব কিছু দেখতে পায়, জামাতকেও দেখছে, বাকি দলগুলোকেও দেখছে। কে দেশের খেয়ে দেশের পরে দেশের পায়ে কুড়াল মারে, এটা মানুষের কাছে পরিষ্কার। এবং আমার মনে হয় এটা খেলে আর লাভ নেই। বর্তমান বিরোধী দল জামাত ইসলামী, আপনার কি মনে হয় বিরোধী দল হিসেবে জামাত ইসলামী কতটা শক্তিশালী এবং কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারবে এবং রেখে যাচ্ছে? আচ্ছা, বিরোধী দল হিসেবে আসলে জামাত ম্যাচিওর আচরণ করতে চায়, কারণ জামাতের একটা অভিজ্ঞতা, তাই না? যে দীর্ঘ বাংলাদেশের দীর্ঘ যেই যাত্রা গণতন্ত্রের পথে, সেখানে জামাত শুরু থেকেই ছিল এবং খুব দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে সংগ্রামে খুবই অগ্রগামী ভূমিকা পালন করেছে গণতন্ত্রের জন্য। এবং আপনি জানেন যে বাংলাদেশের যেই একটি সিস্টেমকে গত ফ্যাসিস্ট সরকার নষ্ট করে দিয়েছিল, এটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম। এটার অফারও কিন্তু জামাতের, যিনি বাংলাদেশের প্রথম দায়িত্বে ছিলেন অধ্যাপক গোলাম আজম, তার করা, এটা তার একটা চিন্তার থেকেই বাস্তবায়ন করা হয়েছিল। এবং এটা এখন পর্যন্ত আনকোয়েশ্চেনেবলি চমৎকারভাবে কাজ করেছে। এই জন্যই তো এটাকে আমরা আবার ফিরিয়ে আনার প্রচেষ্টাটা দেখেছি। তো আমি বলবো যে জামাত একটা কনসিস্টেন্ট ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং এভাবেই কাজ করবে। যদিও সরকার দলের মধ্যে এখনও একটা ইলিউশন আছে যে আমরা অনেক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছি, আমরা যা ইচ্ছে তাই করতে পারি, এটা আছে কারো কারোর মধ্যে, হয়তো আছে, হয়তো অ্যাজ আ হোল এখনও আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এটা যদি থাকে তাহলে তাদেরকে বুঝতে হবে যে 40% মানুষের কনসেন্ট নিয়ে যে দলটা কাজ করছে এবং একটা জোট করেছে, তাদের হাতে কিন্তু 40%-এর মতামত এখনও আছে। সুতরাং এইটাকে খুবই ট্যাক্টফুলি হ্যান্ডেল করা উচিত। আমার মনে হয় জামাত এই মেসেজটা দিতে পেরেছে। আপনার মনোনয়ন নিশ্চিত হওয়ার পর আপনাকে নিয়ে সমালোচনা হয়েছে কম বেশি, আবার পজিটিভ আলোচনাও হয়েছে। আমরা জানতে চাই, ট্রফি নিয়ে আপনি একটা বক্তব্য দিয়েছিলেন, তো সেই বক্তব্যে আপনি কি বোঝাতে চেয়েছেন আসলে? আচ্ছা, সেই বক্তব্যটার একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা আসলে বাংলাদেশের মানুষ, বা আমি বলবো যে সব মানুষই একটু হুজুগে চলে, তো একটা ছোট একটা ফটো কার্ড কিংবা একটা ছোট্ট একটা ক্লিপ দেখে সিদ্ধান্ত নিয়ে নেয় যে কী করবো, অমুক মানুষটা কীরকম বা সে কী বলছে। কিন্তু আমার কাছে অবাক লেগেছে যে সেই প্রোগ্রামে আমার সাথে যিনি একজন প্রফেসর ছিলেন, একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি তো পুরোটা শুনেছেন, কিন্তু উনি সেটা শুনেও সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে আমার বিরুদ্ধে এটাকে ব্যবহার করেছেন। এটা আমার কাছে সবচাইতে বেশি শকিং। আমি কথাটা বলেছিলাম এইভাবে যে কোটার মাধ্যমে 30টা আসনের মাধ্যমে হোক, সংরক্ষিত আসনে, কিংবা ধরেন ওই যে জুলাই সনদে যে ব্যাপারে সবগুলো দল একমত হয়েছে যে 5% নারীকে তারা সরাসরি নির্বাচনের জন্য নমিনেশন দিবেন, অ্যাটলিস্ট 5%। এই বিষয়টা আসলে নিশ্চিত করা হচ্ছে কি জন্য? যেন নারীর মধ্যে রাজনৈতিক অংশগ্রহণ বাড়ে, নারীর মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং সক্ষমতা বাড়ে। এটা নিশ্চিত হবে কখন? সেই 5% কিংবা এই 30 জনকে আমি কীভাবে বাছাই করব, এই প্রসেসটার উপরে। যে আপনি তৃণমূল থেকে কাজ করে আসা, রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন, রাজনৈতিক বুদ্ধি সম্পন্ন একজন নারীকে উঠে আসতে সাহায্য করবেন। এটার জন্য কিন্তু পুরো দলের প্রসেসটাকে বদলাতে হয়, পুরো দলের মধ্যে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে হয় যে হ্যাঁ, আমি একজন নারীকে আমার লিডার হিসেবে দেখছি। বোঝা গেল? এবং এটা কিন্তু জনগণের উপরে একটা প্রভাব পড়ে। এই পুরো প্রসেসটা হচ্ছে রাইট প্রসেস এবং হেলদি প্রসেস। এটার মাধ্যমে যে নারী নেত্রী উঠে আসেন, তার কনফিডেন্স এবং তিনি দেশকে যেটা দিতে পারেন, তিনি নারীদেরকে যে কনফিডেন্স দিতে পারেন, সেটা হচ্ছে অর্গ্যানিক, রাইট?
কিন্তু সেটা না করে আমি যদি এরকম করি যে এই কোটা পূরণের জন্য আমি কি করলাম, অমুক নেতার বউ, অমুক নেতার বোন, অমুক নেতার মা, এভাবে বাছাই করে দিয়ে দিলাম, এবং সেটাতে কি হলো যে হ্যাঁ আমি নারী দেখাতে পারলাম, কিন্তু এটা কিন্তু রাজনৈতিক কোনো ভূমিকা থাকলো না, ব্যাক এন্ডে এটার কিন্তু কোনো প্রভাব নাই, যেটা ছিল এই কোটা সিস্টেমের মূল স্পিরিট। এবং এই ধরনের নারীদেরকে যদি, আমি কিন্তু এটা অন্য কোনো দলকে বলি নাই, আমি জামাতের কথা বলেছি, যে জামাত সবসময় চেষ্টা করেছে অর্গ্যানিক্যালি লিডারশিপকে নিয়ে আসার জন্য, যেন কোনো নারীকে ট্রফির মতন শুধু সামনে সাজিয়ে রাখার কাজটা না করতে হয়। ওই জায়গাটাকে শুধু পিক করে, আপনি নিশ্চয়ই আমার এই কথাটার সাথে একমত হবেন, কিন্তু এটা কি করা হয়েছে, বাকি সব কথা বাদ দিয়ে শুধু ওই জায়গাটাকে পিক করে হাইলাইট করা হয়েছে, যেটা আমার বিরুদ্ধে ব্যবহার হয়েছে। তো এটার জন্য আমি আসলে সরি না, অবশ্যই না। এবং এই কথাটা যারা প্রচার করেছে তারা আমার একটু উপকার করেছে, কারণ এই পর্যন্ত মনে হয় 4-5 জায়গায় আমি এটার ব্যাখ্যা দিতে পেরেছি, এবং এটা মানুষের কাছে যাবে ইনশাআল্লাহ, তাই না? তো এটা আমার কাছে একটা সুযোগ মনে হয়েছে। নারী প্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন, তো সেখানে আপনি কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবেন? একজন নারী প্রতিনিধির কাজ কিন্তু শুধু নারীদের জন্য না, তিনি একজন রেগুলার সংসদ সদস্য, তাই না? সুতরাং তার যেটা ভূমিকা সেটাতে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আইন বিষয়ক যেহেতু আমার ফিল্ড সেটা না, তারপরেও কিছু বেসিক আমি জানার চেষ্টা করেছি, এখনও পড়াশোনা করছি, অন্তত যেন যে কথাগুলো ওখানে আলোচনা হয় সেগুলোকে বুঝতে পারি। এবং আমি যেহেতু একজন প্রকৌশলী, সেই সাথে সাথে শিক্ষক, তো এই জায়গাগুলোকে আমি বুঝি, এবং তার সাথে একজন নারী হিসেবে সরকারের কাছে কি চাওয়া বা দেশের মানুষের কাছে কি চাওয়া সেই ব্যাপারে ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের যে প্ল্যাটফর্ম, তাই না? তো সেখানে যতটুকু সুযোগ পাই, আমার যে জায়গাগুলোতে অভিজ্ঞতা কিংবা জ্ঞান আছে সেগুলোতে সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। নতুন সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করছেন? আমাদের সকল প্রত্যাশা জুলাই সনদে লেখা আছে, আমাদের সকল আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জুলাই সনদে আছে। দেখেন, এখন মানুষ এটা কথাটা বলে যে মানুষের ঘরে চাল নাই আর আপনি জুলাই সনদ নিয়ে কথা বলেন। এক্স্যাক্টলি এই সমস্যাটার সমাধানের জন্যই আমি জুলাই সনদের কথা বলি। আপনি দেখেন, জুলাই সনদ মানুষকে কি দেয় আসলে? আমাদের কি সংকট ছিল? আমাদের কি চালের অভাব ছিল না, কিন্তু অবৈধ মজুতদারির কারণে আমরা চাল পাই নাই। এটা একটা উদাহরণ দিলাম। এই অবৈধ মজুতদারি কীভাবে বন্ধ করা যাবে? একটা স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে বন্ধ করা যাবে। আমি একটা জায়গায় কোর্টে বিচার দিব, সে প্রশাসনের যেই হোক না কেন, কোর্ট তাকে তলব করবে, সাবধান করবে, শাস্তি দিবে দরকার হলে, তাই তো? এই জায়গাটা বন্ধ করে রাখা হয়েছিল। সকল সিদ্ধান্ত রাজনৈতিক কারণে প্রভাবিত হতো। জুলাই সনদ এই রাস্তাটাকে বন্ধ করার চেষ্টা করেছে। তো সুতরাং আমি বলবো যে জুলাই সনদে আমাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, নতুন সরকার সেটাকে বাস্তবায়ন করবে, আমরা সেটা চাই। কারণ আমি এটা কিছুদিন আগে লিখেছিলাম যে আমার নমিনেশন ফাইনাল হওয়ার পরে লিখেছিলাম যে আমাদের কিন্তু পিছনে যাওয়ার আর রাস্তা নাই, আমরা পিছনে তাকাইতে পারবো না, পিছনে শুধু খুন, পিছনে শুধু রক্ত। আমাদের কাজ হচ্ছে, এবং আমাদের এই যে পজিশনগুলা, কিছু মানুষ এখন সংসদের ভেতরে যাচ্ছেন, তাদের কোনোদিন সংসদের আশেপাশে পাওয়া গেলেও অ্যারেস্ট করা হতো, গুম ঘরে ফেলে দেওয়া হতো। তাহলে তারা যে যাচ্ছেন, কাদের রক্তের বিনিময়ে যাচ্ছেন, তাদের আইডি কার্ডের মধ্যে আসলে কাদের নাম, এটা তাদেরকে মনে রাখতে হবে। আমরা এটা চাই যে যারাই এই পজিশনগুলোতে আছেন, এই সরকারের, নতুন সরকারের কার্যক্রমের সাথে জড়িত আছেন, এটা সরকারি দল, বিরোধী দল, যাকেই বলেন, তাদের প্রত্যেককে এটা মনে রাখা উচিত যে আমরা কিসের বিনিময়ে এখানে এসেছি, এবং সেখানে আমাদের যেটা ঋণ জুলাইয়ের, সেই ঋণ আমরা শোধ করেছি কিনা। এটাই আমার প্রত্যাশা।